আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে লাইভ ক্লাসটা আমাদের বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার বা বিবিএস ফার্স্ট কোর্স ডিগ্রি সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং থেকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের লাইভ ক্লাস 1 হবে। তো লাইভটা একটু সবাই শেয়ার করো। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দুইটা মেথড আছে, একটা ডিরেক্ট মেথড, একটা ইনডাইরেক্ট মেথড। আজকে আমরা ইনডাইরেক্ট মেথড নিয়ে আলোচনা করব। সবাই যদি একটু আমার ভয়েসটা শুনতে পাও, আমাকে একটু সাউন্ড ক্লিয়ার থাকলে সাউন্ড ক্লিয়ার লিখো, আর যদি ভয়েসে কোনো সমস্যা হয় আমাকে একটু জানাও। সবাই লাইভটা শেয়ার করো। আমি 2 মিনিট পরেই লাইভের মূল ক্লাসে যাব। তার আগে তোমরা আমাকে একটু ক্লিয়ার করো যে আমার ভয়েস ক্লিয়ার আছে নাকি। একটু সবাই আমাকে লাইভ ক্লাসটার সাউন্ড ক্লিয়ার আছে নাকি একটু কমেন্টে জানাও, আর লাইভ ক্লাসটা শেয়ার করে দাও যাতে পরবর্তীতে তুমি দেখে নিতে পারো সুবিধামতো সময়ে, এবং অন্যান্যরা যেন তোমার শেয়ারের দ্বারা উপকৃত হয়। আমাকে একটু জানাও। হ্যালো হ্যালো, শুনতেছো আমাকে? সবাইকে আমাকে শুনতেছো? একটু কমেন্টে জানাও। সবাই একটু জয়েন হও, তাহলে আমি লাইভটা শুরু করব। আমার ভয়েসটা ক্লিয়ার আছে নাকি একটু সবাই আমাকে জানাও, তাহলে আমার জন্য লাইভটা শুরু করার সুবিধা হবে। সবাই একটু আমাকে কমেন্টে জানাও আমার ভয়েস ক্লিয়ার আছে নাকি। আমি এখনও কমেন্ট পাই নাই, একজনের মনে হয় কমেন্ট পাইছে। সবাই জয়েন না হলে একটু সবাই অন্যান্যদেরকে মেনশন করে দাও। ওকে, আমি তাহলে শুরু করতেছি। আশা করি সবাই আমার সাউন্ড শুনতে পাচ্ছ। তারপরও যদি সাউন্ডে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবা। প্রত্যেকে যার যার কলেজের নামটা লিখে দাও। আজকের ক্লাসটা হবে মূলত ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দুইটা মেথড আছে, একটা ডিরেক্ট মেথড, একটা ইনডাইরেক্ট মেথড। 99% ইনডাইরেক্ট মেথড থেকে তোমাদের প্রশ্ন আসে। বাই চান্স কোনো কারণে হঠাৎ যদি ডিরেক্ট মেথড থেকে প্রশ্ন আসে, সেজন্য আলাদাভাবে ডিরেক্ট মেথডের আমরা আরেকটা লাইভ দেওয়ার চেষ্টা করব। ইনডাইরেক্ট মেথড যেহেতু খুব ইম্পর্টেন্ট, ইনডাইরেক্ট মেথডের আমরা প্রথমে একটা বেসিক ক্লাস আলোচনা করব, তারপরে বেসিক ক্লাসের আলোকে একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আমাদের এই ক্লাসটা যদিও বিবিএ বা বিবিএ সেকেন্ড ইয়ারের, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিন্তু বিবিএ থার্ড ইয়ারে বা ডিগ্রি থার্ড ইয়ারেও আছে। সবার জন্য আজকের ক্লাসটা একটু সবাই খেয়াল করি। আমরা প্রথমে বেসিক ক্লাস অঙ্ক সমাধানের আগে অবশ্যই যে জিনিসগুলো জানতে হবে। ইনডাইরেক্ট মেথড অঙ্কের জন্য কি কি লাগে প্রথমে খেয়াল করবা। ডিরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথড যে মেথডে হোক না কেন, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের 3টে অ্যাক্টিভিটিস থাকে। একটা হলো অপারেটিং অ্যাক্টিভিটিস, আরেকটা হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আরেকটা হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আজকে আমরা ইনডাইরেক্ট মেথড নিয়ে আলোচনা করতেছি। ইনডাইরেক্ট মেথডে সবার আগে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস লিখে প্রশ্নে যদি নেট ইনকাম থাকে সেটা লিখতে হবে, আর যদি নেট ইনকাম না থাকে সেটা ক্যালকুলেশন করে বের করে এনে নেট ইনকাম লিখতে হবে। কিভাবে নেট ইনকাম বের করব আমরা আজকের সাজেশনে সেটা দেখাবো। তার আগে বেসিক ক্লাসটা একটু খেয়াল করো। নেট ইনকাম প্রশ্নে দেওয়া যত থাকে তত আমরা লিখব। তারপরে এই নেট ইনকামের সাথে 4টা দফা খেয়াল রাখবা, যোগ হয়। অ্যাড মানে যোগ হয়। প্রশ্নে যদি ডেপ্রিসিয়েশন থাকে ডেপ্রিসিয়েশনটা যোগ হবে, অথবা রিটার্ন অফ ইনটেনজিবল অ্যাসেটস। রিটার্ন অফ ইনটেনজিবল অ্যাসেটস বলছে
অস্পর্শনীয় সম্পত্তি সমূহের অবলোপন, যেমন প্রাথমিক খরচের অবলোপন, সুনামের অবলোপন, এ ধরনের যে সমস্ত সম্পদ আছে সেগুলোর রিটার্ন অফ থাকলে বা অবলোপন থাকলে সেগুলো যোগ হবে। তাহলে ডেপ্রিসিয়েশন বা রিটার্ন অফ থাকলে কি হবে? যোগ হবে। 2 নম্বর হলো লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, যদি কোনো স্থায়ী সম্পদ বিক্রি করে লস হয় সেটা কিন্তু নেট ইনকামের সাথে যোগ হবে। 3 নম্বর হলো ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, চলতি সম্পদ যদি হ্রাস পায় সেক্ষেত্রে যোগ হবে। চলতি সম্পদ বলতে আমরা কাকে বুঝি? হাতে নগদ ছাড়া যত চলতি সম্পদ আছে, যেমন দেনাদার, মজুত পণ্য, প্রাপ্য বিল, বকেয়া যে কোনো আয়, এই ধরনের কোনো সম্পদ যদি হ্রাস পায় সেটাকে বলে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, সেক্ষেত্রে সেই ডিক্রিজের পরিমাণটা যোগ হবে। 4 নাম্বার হলো ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস। ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস বলতে চলতি দায়ের বৃদ্ধি। চলতি দায় বলতে কি? পাওনাদার, প্রদেয় বিল, বকেয়া খরচ, এ সমস্ত দফাগুলোকে বলা হয় চলতি দায়। এই চলতি দায়গুলো যদি ইনক্রিজ হয় তাহলে কিন্তু যোগ হবে। তো সেগুলো যখন আমরা একটা প্রশ্নে আজকে যখন একটা সাজেশনে আমরা আলোচনা করে দিব, তাহলে এই 4টা দফাগুলো কোন কোনগুলো হয় প্রশ্নের ভিতরে দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখো কি কি লেস করতে হয় বা বিয়োগ করতে হয়। যেমন এখানে আমরা অ্যাড শিখছি 4টা, ডেপ্রিসিয়েশন অর্থাৎ অবশ্যই, রিটার্ন অফ বা অবলোপন অর্থাৎ অবশ্যই বা অবলোপন। এটা ছাড়া বাকি যে 3টা দেখতে পাচ্ছ 2, 3, 4, এই 2, 3, 4-এর উল্টাগুলো অর্থাৎ বিপরীত করলে সেটা কি হবে? মাইনাস হবে। যেমন আমি 2 নম্বরে লিখছিলাম লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, এটা কি হয়? অ্যাড হয় বা যোগ হয়। আচ্ছা, যদি লস না হয়ে ফিক্সড অ্যাসেটস বিক্রয়ের সময় প্রফিট হয় সেক্ষেত্রে কিন্তু মাইনাস হয়। এই লেসের মধ্যে 1 নম্বরে সেই জন্য দেখো প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, এটা কিন্তু মাইনাস হবে, মাইনাস মানে ব্র্যাকেটে রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি অ্যাড হবে যদি লস হয়, কোনো স্থায়ী সম্পদ বিক্রি করে যদি লস হয় বা ক্ষতি হয় সেটা যোগ হবে, আর যদি কোনো স্থায়ী সম্পদ বিক্রি করে প্রফিট হয় সেক্ষেত্রে সেটা মাইনাস হবে। 2 নম্বরে আমরা অ্যাডের মধ্যে কি শিখছিলাম? 3 নম্বরের মধ্যে দেখো 3 নম্বরের মধ্যে অ্যাডে শিখছিলাম ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। ডিক্রিজ মানে কি? হ্রাস পাইলে, চলতি সম্পদ যদি হ্রাস পায়। আচ্ছা, চলতি সম্পদ হ্রাস পাইলে যদি যোগ হয়, চলতি সম্পদ বৃদ্ধি পাইলে বিয়োগ হবে, সেজন্য আমরা এখানে লেসের আওতায় এইখানে দেখো ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস লিখছি। তার মানে তুমি যদি এই অ্যাডের 2, 3, 4 খেয়াল রাখো, এই অ্যাডের মধ্যে বা যুক্ত করার সময় বা যোগ করার সময় যেই 2, 3, 4 যে আইটেমগুলো সেগুলোর বিপরীত হলে বিয়োগ হবে। তার মানে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস হলে বিয়োগ। অ্যাডের মধ্যে 4 নম্বরে আমরা শিখছিলাম ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস, অর্থাৎ চলতি দায় যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে যোগ, তাহলে চলতি দায় হ্রাস পাইলে বিয়োগ হবে, সেজন্য বিয়োগের মধ্যে লেস ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস এই লেসের আওতায় লিখছি। এরপরে আমরা সব প্লাসগুলো প্লাস করব, মাইনাসগুলো মাইনাস করে প্লাস মাইনাসের একটা যে পার্থক্য আসবে সেটা আমরা ওই উপরে যে নেট ইনকামের সাথে সেটা হয়তো যোগ করব, না হয় বিয়োগ করব। যদি এটা ঋণাত্মক ফিগার আসে বা মাইনাস ফিগার আসে তাহলে নেট ইনকাম থেকে বিয়োগ করব, যদি এটা পজিটিভ বা ধনাত্মক ফিগার আসে বা প্লাস ফিগার আসে সেটা নেট ইনকামের সাথে যোগ করে দিব। যোগ করে দেওয়ার পরে যে অ্যামাউন্টটা নামবে সেটা যদি পজিটিভ হয় তাহলে আমরা সেটার নাম দিব নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। যদি কোনো কারণে এই মানটা ঋণাত্মক হয় সেটার নাম হবে নেট ক্যাশ ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে প্রোভাইডেড হবে কখন? যদি পজিটিভ আনসার আসে বা ধনাত্মক মান আসে, তাহলে সেক্ষেত্রে আমরা নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস লিখব। তাহলে আমরা প্রথম ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসটা দেখলাম। এরপরে দ্বিতীয় অ্যাক্টিভিটিসটার জন্য আমি পরবর্তী পেজে আসলাম, সেটা হলো ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। দেখো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মানে হলো বিনিয়োগ কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। আর প্রিভিয়াস পেজে যেটা দেখছি ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এটাকে বলা হয় পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, মানে পরিচালন কার্যক্রম থেকে কত টাকা নগদ আদান প্রদান হবে। আর এটা হলো বিনিয়োগ কার্যক্রম হতে কত টাকা নগদ আদান প্রদান হবে। এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে খেয়াল করবা সকল প্রকার স্থায়ী সম্পত্তি বিক্রি করলে যোগ হবে আর ক্রয় করলে মাইনাস হবে। অর্থাৎ স্থায়ী সম্পত্তির জন্য যদি নগদ টাকা আসে সেক্ষেত্রে সেটা প্লাস, আর যদি নগদ টাকা চলে যায় সেক্ষেত্রে সেটা মাইনাস হবে। তাহলে বিক্রি করলে টাকা আসবে, সেজন্য সেল অফ ইকুইপমেন্ট বা সেল অফ এনি ফিক্সড অ্যাসেটস, কোনো স্থায়ী সম্পদ বিক্রয় করার সাথে সাথে সেটা এখানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে বসবে এবং এটা যোগ হবে। আর যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় করে, যেমন পারচেজ অফ ইকুইপমেন্ট, পারচেজ অফ এনি ফিক্সড অ্যাসেটস, এ ধরনের যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় করে
তাহলে ওইটা অবশ্যই কী হবে, মাইনাস হবে, কারণ ক্রয় করলে টাকা চলে যায়। তাহলে সহজ কথা, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আমরা কি বুঝলাম? ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে স্থায়ী সম্পদ বিক্রি করলে টাকা আসে, সেজন্য যোগ হবে, ক্রয় করলে টাকা চলে যায়, সেজন্য সেটা মাইনাস হবে। এবার এই প্লাস মাইনাসের একটা পার্থক্য করে নিশ্চয় টাকা বের হবে, সে টাকাটা আমরা লাস্ট করে লিখব। সে টাকাটা যদি ঋণাত্মক হয় বা মাইনাস ফিগার হয়, সেক্ষেত্রে এখানে নাম দিব নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। যদি এটা পজিটিভ হয় বা ধনাত্মক ফিগার হয়, সেক্ষেত্রে এটা নাম দিব নেট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে আমরা যে মানটা আসবে সেটা নেগেটিভ না পজিটিভ সেদিকেও খেয়াল রাখতে হবে। যদি নেট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস লিখি, বুঝতে হবে এটা পজিটিভ মান, আর যদি নেট ক্যাশ ইউজড বাই কথাটা লিখি, বুঝতে হবে এটা নেগেটিভ মান। সেজন্য মানটা কি পজিটিভ নাকি নেগেটিভ, অর্থাৎ ধনাত্মক নাকি ঋণাত্মক, অর্থাৎ প্লাস নাকি মাইনাস, সেটা খেয়াল করতে হবে। 3 নম্বর অ্যাক্টিভিটিস হলো ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বা অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ, এর আওতায় কী কী থাকে দেখো। এর মধ্যে প্রথমে 1 নম্বর যেটা ডিভিডেন্ড পেইড, প্রশ্নের ভিতরে যদি ডিভিডেন্ড পেইড দেখো, সেটা অবশ্যই এখানে মাইনাস করতে হবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। এরপরে ইস্যু অফ কমন স্টক, অর্থাৎ যদি কোনো কমন স্টক ইস্যু করে বা কোনো স্টক যদি সেল করে, সেটা কিন্তু প্লাস হবে। তারপরে ইস্যু অফ বন্ড, যদি কোনো বন্ড ইস্যু করে সেটা প্লাস হবে। রিডেমশন অফ বন্ড, সেটাও প্লাস হবে। ঠিক আছে, তাহলে এখানে স্টক, ডিভিডেন্ড, এই সমস্ত আইটেমগুলোর আসবে। স্টকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ইস্যু করলে প্লাস হবে, আর যদি পারচেস করে সেক্ষেত্রে মাইনাস হবে। আবার খেয়াল করো, স্টকের ক্ষেত্রে ইস্যু বা সেল করলে প্লাস, আর যদি পারচেস করে মাইনাস করতে হবে। আর ডিভিডেন্ড পেইড থাকলে সেটা মাইনাস করে দিব। রিডেমশন অফ বন্ড থাকলে আমরা সেটা কি করব, প্লাস করে দেব। তার মানে এখানে ডিভিডেন্ড, স্টক, এই ধরনের আইটেমগুলো আসে। এগুলো আরও একটু ক্লিয়ার হবে যখন আমরা কিছুক্ষণ পরে একটা অঙ্ক দেখাবো। তাহলে এখানে আমাদের প্লাস মাইনাস করার পরে নিশ্চয়ই একটা অ্যামাউন্ট আসবে। এই অ্যামাউন্টটার এখানে আমরা লাস্ট করে নিয়ে আসব। এই অ্যামাউন্টটা যদি প্লাস ফিগার হয়, সেটার নাম দিব নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসটাকে যোগ বিয়োগ করে যে অ্যামাউন্ট আসে, সেটা পজিটিভ ফিগার বা প্লাস ফিগার হলে আমরা নাম দিব নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আর যদি নেগেটিভ মান আসে, সেক্ষেত্রে আমরা এটার নাম দিব নেট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখন তুমি দেখো, এই 3টে অ্যাক্টিভিটিসের টাকা আমরা লাস্ট কলামে দেখতে পাবো। আমাদের প্রথম অ্যাক্টিভিটিস ছিল কি, নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এটা যেহেতু পজিটিভ মান, ধরে নিলাম যে এটা পজিটিভ মান আসছে, সেজন্য প্রোভাইডেড। এরপরে আমাদের যে মানটা, সেটা যদি পজিটিভ হয়, তাহলে অবশ্যই নেট ক্যাশ প্রোভাইডেড অ্যাক্টিভিটিস, এটাও পজিটিভ মান, এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের যেটাও, সেটাও পজিটিভ মান। যেহেতু পজিটিভ আসবে, 3টা মান যোগ করে আমরা একটা অ্যান্সার পাবো। এই অ্যান্সারটা নাম দিব নেট ইনক্রিজ ইন ক্যাশ অথবা নেট ডিক্রিজ ইন ক্যাশ। এখন প্রশ্ন হলো, স্যার কখন নেট ইনক্রিজ ইন ক্যাশ হয়, কখন নেট ডিক্রিজ ইন ক্যাশ হয়? যদি মানটা পজিটিভ আসে, মনোযোগ দিয়ে খেয়াল করবা, সেক্ষেত্রে এই 3টা যোগ করার পরে এই মানটা যদি পজিটিভ আসে, সেক্ষেত্রে নেট ইনক্রিজ ইন ক্যাশ নাম দিব। আর যদি এই মানটা নেগেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে নেট ডিক্রিজ ইন ক্যাশ দিব। এটা আসার পরে তোমার প্রশ্নের ভিতরে একটা ওপেনিং ক্যাশ ব্যালেন্স থাকবে বা বিগিনিং ক্যাশ ব্যালেন্স থাকবে, সেটা তুমি অ্যাড করে দিবে। অ্যাড ক্যাশ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, অর্থাৎ ওপেনিং বা প্রারম্ভিক হাতে নগদ যেটা, সেটা যোগ করে দিব কার সাথে, নেট ইনক্রিজ বা নেট ডিক্রিজ যেটাই আসুক সেটার সাথে যোগ করে দিলেই দেখবা তোমার প্রশ্নের ভিতরে যদি কোনো সমাপনী হাতে নগদ সাথে থাকে, সেটার সাথে অ্যান্সার মিলে যাবে, ক্যাশ অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড নামে মিলে যাবে। তার মানে কি, এই অঙ্ক হয়েছে কি হয় নাই, এটা অনেক সময় আমরা অঙ্কে যে সমাপনী হাতে নগদ থাকে সেটা দেখে বুঝতে পারি। সমাপনী হাতে নগদ থাকলেই সমাপনী হাতে নগদের সাথে অ্যান্সারটা মিলে যাবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, নেট ইনক্রিজ বা ডিক্রিজ যেটাই বের হোক, সেটার সাথে প্রারম্ভিক হাতে নগদ অর্থাৎ বিগিনিং ক্যাশ যোগ করে দিলেই ক্লোজিং ক্যাশ পাবো। এই ক্লোজিং ক্যাশ অনেক সময় প্রশ্নে থাকে, সেটার সাথে মিলে যাবে। মিলে গেলে বুঝতে হবে তোমার অঙ্কটা শুদ্ধ হয়েছে। এখন আমরা এই যে বেসিক ক্লাস আলোচনা করছি, এটার একটু সারমর্ম আলোচনা করি, যে জেনে রাখা ভালো। প্রথমে আমরা একটু জেনে নিই যে নগদ প্রবাহ বিবরণী কাকে বলে। উত্তর হলো, কোনো প্রতিষ্ঠানের একটি হিসাবকালের নগদ আন্তঃপ্রবাহের মানে কি, যেখান থেকে নগদ টাকাগুলো আসে। নগদ আন্তঃপ্রবাহের উৎসসমূহ এবং নগদ বহিঃপ্রবাহের মানে যেখানে নগদ টাকাগুলো চলে যায়, যে লেনদেনের দ্বারা নগদ বহিঃপ্রবাহ হয় বা নগদ টাকা চলে যায়। নগদ বহিঃপ্রবাহের লেনদেনসমূহের নির্দেশক বিবরণীকে নগদ প্রবাহ বিবরণী বলে।
তাহলে আমরা নগদ প্রবাহ বিবরণী জানলাম। এরপরে আমরা কিছু দুইটা টিপস জানবো। প্রশ্নে কোনো পদ্ধতির উল্লেখ না থাকলে, মনে রাখবা, আবার খেয়াল করো, প্রশ্নে কোনো পদ্ধতির উল্লেখ না থাকলে আর প্রশ্নে যদি নেট ইনকাম থাকে সেক্ষেত্রে ইনডাইরেক্ট মেথডে অঙ্কটা করবা। আর যদি নেট ইনকাম না থাকে, কোনো পদ্ধতির উল্লেখ না থাকে, সেক্ষেত্রে ডিরেক্ট মেথডে অঙ্ক সমাধান করতে হবে। অঙ্কে পজিটিভ ফিগার আসলে, আমি যে কথা বারবার বলছিলাম, এই যে তিনটা অ্যাক্টিভিটিস, অপারেটিং, ইনভেস্টিং, ফাইন্যান্সিং, তিনটা অ্যাক্টিভিটিসের মধ্যে যেটাতে পজিটিভ ফিগার আসবে সেখানে নেট ক্যাশ প্রোভাইডেড বাই লিখব। আর যে অ্যাক্টিভিটিসের মধ্যে নেগেটিভ ফিগার আসবে সেখানে আমরা নেট ক্যাশ ইউজ বাই কথাটি ব্যবহার করব। বেসিক ক্লাসে সে কথাগুলো আমি বারবার বলছিলাম। তাহলে বেসিক ক্লাসটা আমাদের এখানে শেষ। আমরা এখন একটা সাজেশন আলোচনা করব, যেটা আমাদের ফেইড কোর্সে সাজেশন 8-এ আছে। তোমরা যারা আমাদের ফেইড কোর্সে আছো, সাজেশন 8-এর প্রশ্নটা আমি এখানে সমাধান করাই দিছি। দেখো, সাজেশন 8-এর যে প্রশ্ন সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে সেকেন্ড ইয়ারে 2014 সালে একবার আসছিল, আর বিবিএস ডিগ্রিতে যারা আছো তাদের 2020 সালে আসছিল। তার মানে প্রশ্ন কিন্তু ঘুরাই ফিরে আসে, কখনো অনার্সে যে প্রশ্ন আসে, আবার কখনো সেটা ডিগ্রিতেও আসে, আবার ডিগ্রিতে আসলে অনেক সময় সেটা অনার্সেও আসে। তো প্রশ্নটার দিকে একটু খেয়াল করি। দ্য মেঘনা কোম্পানি অবলিক দ্য বাক্কালি কোম্পানি। দেখো এখানে দুইটা কোম্পানির নাম, দেখে কনফিউজড হওয়ার কিছু নাই, কারণ 2014 সালে এটা মেঘনা কোম্পানি নামে আসছে, আবার 2020 সালে ডিগ্রিতে এটা বাক্কালি কোম্পানি নামে আসছে। কম্পারেটিভ ব্যালেন্স শিট ফর দ্য ইয়ার ইন 31 ডিসেম্বর 2020 অ্যান্ড 2019 প্রেজেন্টেড বিলো। অর্থাৎ তাদের 2020 সালের একটি তুলনামূলক, 2020 এবং 19 সালের একটা তুলনামূলক ব্যালেন্স শিট দেওয়া আছে, যেখানে ক্যাশ দেওয়া আছে 2020 সালে 4000, 2019 সালে 3000। এভাবে অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদারের টাকা দেওয়া আছে 2020 সালে 8800, 2019 সালে 11000। এরপরে অ্যালাউন্স ফর ব্যাড ডেটস অনাদায়ী দেনা সঞ্চিতি, এটা 2020 সালে 800 এবং 2019 সালে 1000। দেখো এখানে অনেকে প্রশ্নে ব্র্যাকেটের ভিতরে টাকা রাখার কারণ দেখে অনেক সময় চিন্তায় পড়ে যায় কি এটা ব্র্যাকেটে কেন। এটা মূলত অ্যালাউন্স ফর ব্যাড ডেট বা অনাদায়ী দেনা সম্পত্তি হলো একটি কন্ট্রা অ্যাসেটস অ্যাকাউন্ট, অর্থাৎ বিপরীত সম্পত্তি হিসাব, যার কারণে সম্পদের সাইডে এটা যখন লিখতেছ বিপরীত সম্পদ বলে এটাকে মাইনাস করে দেখাইতে হয় এখানে। বুঝতে পারছো আশা করি। এরপরে যদি আমরা দেখি মার্চেন্ডাইজ ইনভেন্টরি 2020 সালে 22000, 19 সালে 20000। ইকুইপমেন্ট 19000, 15000। তারপর আছে প্রিলিমিনারি এক্সপেন্সেস 1000, 2000। ঠিক আছে, এভাবে সব 2020 সালের যোগফল দেখাইছে 54000, 2019 সালে 50000। তাহলে এইরকম যখন দুইটা সাল থাকবে, মনে করবা এরকম যখন দুইটা সাল থাকবে, তাহলে আমাদের যে সালটা আগের সেটা হবে বিগিনিং, আর যে সালটা পরে সেটা হবে ইন্ডিং, অর্থাৎ সমাপনী। তার মানে এখানে আমরা যদি প্রথমে দেখি ক্যাশের বিগিনিং 2019 সালেরটা 3000 টাকা, আর ক্যাশের ইন্ডিং 4000। তার মানে বিগিনিং এবং ইন্ডিং যখন ক্যাশের দেওয়া আছে, বুঝবা এই অঙ্কের অ্যান্সার হবে কিন্তু এই 4000 টাকা। আমি আগেই বলছিলাম সর্বশেষ যে অ্যান্সারটা আসবে সেটা ক্লোজিং ক্যাশ ব্যালেন্সের সাথে মিলে যাবে, তো 4000 টাকা অ্যান্সার হবে। এরপরে আমরা যদি দেখি দায়ের পাশে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, অর্থাৎ পুঞ্জীভূত অবস্থাগুলো 20 সালে 5500 এবং 19 সালে 4500। অ্যাকাউন্টস পেয়েবল বা পাওনাদার 4000, 6500 দেওয়া আছে যথারীতি। ট্যাক্স পেয়েবল দেওয়া আছে 2000, 1000। কমন স্টক টাকা 10 পার শেয়ার, মানে প্রতি শেয়ার 10 টাকা মূল্যের কমন স্টক 27000, 25000। প্রিমিয়াম অন কমন স্টক 1000 দেওয়া আছে, বাট 19 সালে নাই। তারপরে দেখো রিটেন আর্নিং মানে সংরক্ষিত আয় 2020 সালে আছে 14500 এবং 2019 সালে 13000। তার মানে 19 সাল বলতে ওপেনিং আর 20 সাল বলতে ক্লোজিং। এই ছিল প্রশ্নের ইনফরমেশন। এরপরে আরও কিছু তথ্য দেওয়া আছে, এডিশনাল ইনফরমেশন, অর্থাৎ অতিরিক্ত তথ্যাবলী। আমরা যদি একটু খেয়াল করি, 1 নম্বর অতিরিক্ত তথ্যের মধ্যে বলছে ইকুইপমেন্ট কস্টিং টাকা 5000 ওয়াজ পারচেজ ডিউরিং 2020। এটার অর্থ হলো 2020 সালে তারা ইকুইপমেন্ট বাবদ ক্রয় করছে কত টাকা? 5000 টাকা। তার মানে ইকুইপমেন্ট পারচেজ যখন দেখছো এটা আমাদের কোন অ্যাক্টিভিটিসে বসে সেটা তোমার মাথায় চলে আসতে হবে। ইকুইপমেন্ট সবসময় ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে বসে। এখন ইকুইপমেন্ট পারচেজ করছে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা হলো কথা। খেয়াল করবা, পারচেজ করলে যেহেতু টাকা চলে যায় সেজন্য এটা অবশ্যই মাইনাস হবে। 2 নম্বর সমন্বয়টার দিকে খেয়াল করে কি বলছে, ফুললি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 1000 ওয়াজ ডিসকার্ডেড অ্যান্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ওয়ার রিমুভড ফ্রম দ্য অ্যাকাউন্টস।
ফুলি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট কস্ট 1000, এটার অর্থ হলো সম্পূর্ণভাবে অবমূল্যায়িত সরঞ্জামগুলো যা 1000 টাকা কি করা হয়েছে, হিসাবভুক্ত করা হয়েছে বা 1000 টাকা মূল্যায়ন করা হয়েছে। দ্য ফুলি ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট যেটা অলরেডি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের সাথে কি করা হয়েছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে রিমুভ করা হয়েছে ফ্রম দ্য অ্যাকাউন্টে। ওকে, আমরা যদি একটু আরও বিশদভাবে জিনিসটা আলোচনা করি, সম্পূর্ণরূপে অবমূল্যায়িত সরঞ্জাম যা ব্যয় করে 1000 টাকা তারা রিমুভ করছে অ্যাকাউন্টগুলো থেকে, অর্থাৎ এটা চলতি বছরের অবশ্যই। 3 নম্বরে বলছে 200 শেয়ারস অফ কমন স্টক ওয়ার সোল্ড অ্যান্ড ইস্যুড এট টাকা 15 পার শেয়ার, অর্থাৎ এই যে কমন স্টক দেখতে পাচ্ছ এখান থেকে 200 কমন স্টক তারা 15 টাকা দামে ইস্যু করছে। তাহলে দেখো কমন স্টকগুলো 10 টাকা দামের ছিল, তারা যদি 200 শেয়ার বা 200 কমন স্টক 15 টাকায় বিক্রি করে, তার মানে এখানে 5 টাকা প্রিমিয়াম বা অধিহার আছে। 4 নম্বরে বলছে ডিভিডেন্ড টোটালিং টাকা 6000 ওয়ার ডিক্লার্ড অ্যান্ড পেইড, অর্থাৎ লভ্যাংশ, ডিভিডেন্ড মানে লভ্যাংশ 6000 টাকা ঘোষণা করা হয়েছে এবং পেইড করা হয়েছে। প্রশ্ন পড়া শেষ করতে বলছে কি প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইউজিং ইনডাইরেক্ট মেথড, অর্থাৎ ইনডাইরেক্ট মেথড ব্যবহার করে তোমাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হবে। এখন প্রশ্ন হলো ইনডাইরেক্ট মেথডে তো সবার আগে নেট ইনকাম লিখতে হয়, আমার প্রশ্নের আগাগোড়া কোথাও নেট ইনকামটা কিন্তু দেওয়া নেই, বাট নেট ইনকাম যদি দেওয়া না থাকে নেট ইনকাম তোমাকে ক্যালকুলেশন করে বের করে নিতে হবে, ওয়ার্কিং করে বের করে নিতে হবে। আর নেট ইনকাম বের করার সূত্র হলো এই যে রিটেন আর্নিং দেখতে পাচ্ছ, ইন্ডিং রিটেন আর্নিং থেকে, অর্থাৎ ইন্ডিং মানে 20 সালেরটা 14,500, সেখান থেকে বিগিনিং রিটেন আর্নিং 13,000 মাইনাস করবা, মাইনাস করে যে টাকা আসবে সেটার সাথে এই যে 4 নম্বরের ডিভিডেন্ড আছে সেটা যোগ করে দিলেই তুমি নেট ইনকাম পেয়ে যাবা। তো এই জিনিসটা আমরা একটা নোট করে দেখাবো। আমরা যদি একটু ওয়ার্কিং টুর দিকে তাকাই, এই যে ওয়ার্কিং টু ক্যালকুলেশন অফ নেট ইনকাম, নেট ইনকাম সমান ইন্ডিং রিটেন আর্নিং মাইনাস ওপেনিং রিটেন আর্নিং প্লাস ডিভিডেন্ড। তো ইন্ডিং রিটেন আর্নিং আমরা প্রশ্নের মধ্যে যদি দেখি যে 2019 এবং 20 সালের মধ্যে 19 সাল হবে ওপেনিং, 20 সাল হবে ইন্ডিং, তার মানে 20 সালে ইন্ডিং 14,500 আর 19 সাল ওপেনিং 13,000, তার মানে 14,500 থেকে 13,500 মাইনাস করলাম, আর প্লাস ডিভিডেন্ড যেটা বলছে 6,000 সেটা প্লাস করে দিলাম, প্লাস করে দিয়ে 14,500 থেকে 13,000 মাইনাস করে 6,000 প্লাস করলে 7,500, এটাই হবে নেট ইনকাম। আমরা যখন নেট ইনকাম পেয়ে গেছি এখন আমরা আমাদের মূল কাজে যাব। তাহলে আমরা আমাদের মূল কাজে উপরে প্রথমে কোম্পানির নাম লিখব, মেকনা কোম্পানি বা বাক্কালি কোম্পানি, যেটাই কোম্পানির নাম থাকবে সেটা লিখব। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডাইরেক্ট মেথড অ্যাকাউন্টস টাইটেল 2টা টাকার ঘর দিব। 1 নম্বরে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এখানে কয়টা অ্যাক্টিভিটিস থাকে বলছিলাম, 3টা অ্যাক্টিভিটিস থাকে। প্রথম অ্যাক্টিভিটিসের নাম কি, অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস বলতে কি বুঝি, পরিচালন কার্যক্রম, অর্থাৎ ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস মানে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। সবার আগে নেট ইনকাম লিখব, যেহেতু এই নেট ইনকাম আমরা ওয়ার্কিং ওয়ানে বের করছি সেজন্য এখানে ওয়ার্কিং ওয়ান বা W1 দিয়ে লাস্ট কলামে নেট ইনকামটা লিখে দিব 7,500। এই নেট ইনকাম লিখার পরে এই লাইনটা তোমাকে লিখতে হবে অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ নেট ইনকামের সাথে যে সমস্ত সমন্বয়গুলো কাজ করতে হবে সেগুলো এখানে আমরা লিখব। তো এতটুকু লম্বা লাইন যদি তুমি লিখতেও না পারো, শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম এতটুকু লিখলে হবে। তারপরে প্রথমে আমরা বেসিক ক্লাসে শিখছিলাম ডেপ্রিসিয়েশন থাকলে যোগ হয়। তো আমাদের ডেপ্রিসিয়েশন কিন্তু এখানে আমরা যদি প্রশ্নের মধ্যে দেখি, একটা আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, যেখানে 2020 সালে 5,500, 2019 সালে 4,500, আবার এখানে যেহেতু আলাদাভাবে ফুললি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 1000 বলছে, তাহলে এখানে ডেপ্রিসিয়েশনটাকে আমাদের ওয়ার্কিং করে বের করতে হবে। তো আমি যদি দেখি ওয়ার্কিং টুটা ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, ওকে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস বের করার সূত্র হলো ইন্ডিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন প্লাস কারেন্ট ইয়ার ডেপ। ইন্ডিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলতে আমাদের প্রশ্নের ভিতরে দেখো 2020 সালে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে 5,500, বিগিনিং বা ওপেনিং বলতে 2019 সালেরটা। আমি আগে বলছিলাম এরকম 2টা সাল থাকলে আগের বছরটা হলো বিগিনিং এবং পরের বছরটা হবে তোমার ইন্ডিং। তাহলে 5,500 ইন্ডিং থেকে বিগিনিং 4,500 মাইনাস করব, করার পরে যে টাকা আসবে সেটার সাথে এই কারেন্ট ইয়ার ডেপ্রিসিয়েশন 2 নাম্বার সমন্বয়ে যেটা 1000 আছে সেটা প্লাস করে দেব। তাহলে 5,500 থেকে 4,500 মাইনাস করে আমরা কারেন্ট ইয়ার ডেপ্রিসিয়েশন সমন্বয়ে যেটা ছিল 1000 প্লাস করে দিলেই 2,000 টাকা, এটাই হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস। এখন এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস আমরা সবার আগে
অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইলের মধ্যে লিখব ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ওয়ার্কিং টু দিয়ে 2000। ডেপ্রিসিয়েশন যেহেতু প্লাস হয় সেজন্য এটা সরাসরি আমরা বসাই দিব। এরপরে আমরা যদি প্রশ্নের সিরিয়াল খেয়াল করি, দেখো প্রশ্নের মধ্যে ক্যাশ ছাড়া বাকিগুলো যেমন অ্যাকাউন্টস রিসিভেবল, এটা একটা চলতি সম্পদ। আমরা চলতি সম্পদের ক্ষেত্রে কি শিখছিলাম? চলতি সম্পদ অ্যাকাউন্ট রিসিভেবল 8,800 11,000, তার মানে আমাদের 19 সালে ছিল 11,000 আর 20 সালে হয়েছে 8,800। তাহলে চলতি সম্পদ এই দেনাদারটা বাড়ছে না কমছে? 11,000 থেকে 8,800 হয়েছে। আমাকে একটু সবাই বলো, বাড়ছে না কমছে? নিশ্চয় কমছে। 11,000 থেকে যেহেতু 8,800 হয়েছে, কমছে। আর কমলে সেটাকে বলা হয় ডিক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল। ডিক্রিজ হলে চলতি সম্পদ যোগ হয়। যত টাকা ডিক্রিজ হয়েছে 11,000 থেকে 8,800 মাইনাস করলে 2,200 ডিক্রিজ হয়েছে, সেটা প্লাস হবে। খেয়াল করবা, চলতি সম্পদ কমলে প্লাস, বাড়লে কিন্তু মাইনাস। চলতি দায় তার বিপরীত, চলতি দায় হবে কমলে কিন্তু মাইনাস, বাড়লে প্লাস। তুমি যদি শুধু কমাটাকে বেস করো, চলতি সম্পদ কমলে কি হয় সেটা যদি মাথায় রাখতে পারো, বাকিগুলো তার বিপরীত করবা। আমি আবার বলতেছি, চলতি সম্পদ কমলে প্লাস, বাড়লে মাইনাস। চলতি দায় কমলে মাইনাস, বাড়লে প্লাস। খেয়াল রাখবা জিনিসগুলো, টেকনিক্যালি একটু মনে রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, তাহলে ডিক্রিজ পাইছে, সেটা 2,200 প্লাস করলাম। আমি কিন্তু প্রশ্ন সিরিয়াল করতেছি। এরপরে আসো অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট। অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট 1,000 ছিল, সেখান থেকে 800 হয়েছে। তাহলে 1,000 থেকে 800 হওয়াতে আমাদের কি হয়েছে? এটা হ্রাস পেয়েছে, কমছে। সেজন্য আমরা এখানে কি লিখব? ডিক্রিজ অফ রিজার্ভ ফর ব্যাড ডেপ্ট। ডিক্রিজ ফর রিজার্ভ ফর ব্যাড ডেপ্ট, যেটা যেহেতু নেগেটিভ ফিগার, যতটুকু কমছে সেটা আমরা মাইনাস করব, যেহেতু এটা চলতি সম্পদের বিপরীত সম্পদ। ঠিক আছে, সেজন্য ওই যতটুকু কমছে ততটুকু আমরা এখানে মাইনাস করে দিব। মাইনাস করা মানে জিনিসটাকে ব্র্যাকেটে রাখা। ঠিক আছে, এরপরে আসো প্রশ্নে যদি আমরা পরেরটা দেখি। পরের প্রশ্নের অংশ হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। দেখো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানে হলো সমাপনী মজুদ বা মজুদ পণ্য। এই মজুদ পণ্য কিন্তু চলতি সম্পদ। এখন এই মজুদ পণ্য 20,000 থেকে 22,000 হয়েছে। 20,000 থেকে 22,000 হয়েছে। 20,000 19 সালে আর 20 সালে 22,000, তার মানে 2,000 বাড়ছে। 2,000 যখন বাড়ছে, আমরা সবাই জানি সম্পদ বাড়লে কি হয়? চলতি সম্পদ বাড়লে আমাদের প্লাস হয়। সেজন্য যতটুকু বাড়ছে, আমরা যদি একটু খেয়াল করি, আমাদের ইনক্রিজ ইন মার্চেন্ডাইজ ইনভেন্টরি, চলতি সম্পদ বাড়লে মাইনাস হয়, চলতি সম্পদ কমলে প্লাস, চলতি সম্পদ বাড়লে মাইনাস। তো ইনক্রিজ ইন মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা 2,000 যেটা কম মানে বাড়ছে, সেটা আমাদের মাইনাস হবে। যেহেতু চলতি সম্পদ কমলে প্লাস, বাড়লে মাইনাস। তো ইনক্রিজ ইন মার্চেন্ডাইজ ইনভেন্টরি 22,000 থেকে 20,000 হওয়াতে 2,000 কমছে, এটা আমাদের মাইনাস হবে। আমরা এর পরের প্রশ্ন যদি দেখি, ইকুইপমেন্ট আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কাজ করব, এখানে না। তারপরে প্রিলিমিনারি এক্সপেন্সেস, প্রাথমিক খরচ। হ্যাঁ, প্রাথমিক খরচের অবলোপন আছে। দেখো, এই 2,000 টাকা 19 সালে ছিল, আর 1,000 টাকা কি আমাদের 20 সালে, তার মানে এখানে 1,000 কমছে। অবলোপন বা অবশ্যই অবশ্যই যোগ হয়, সেজন্য এই প্রিলিমিনারি এক্সপেন্সেসের রিটার্ন অফটা আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। প্রিলিমিনারি এক্সপেন্সেস রিটার্ন অফ যতটুকু কমছে রিটার্ন অফ হয়েছে তা যোগ করে দিলাম। এত কিছু দেওয়ার পরে আমাদের এবার কোথায় আসতে হবে? অপারেটিং অ্যাক্টিভিটিসটা কমপ্লিট করার জন্য লাইবিলিটিস সেকশনে আসতে হবে। আমরা যদি লাইবিলিটিসের মধ্যে দেখি অ্যাকাউন্টস পেয়েবল, প্রশ্নের মধ্যে দেখো এই যে অ্যাকাউন্টস পেয়েবল, এই অ্যাকাউন্টস পেয়েবল মানে কি? পাওনাদার। আর পাওনাদার হলো চলতি দায়। চলতি দায়ের ক্ষেত্রে দেখো 6,500 থেকে 4,000 হয়েছে। চলতি দায় কিন্তু কমলে কি হয়? বিয়োগ। চলতি সম্পদ কিন্তু কমলে যোগ, চলতি দায় কমলে বিয়োগ। তাহলে 6,500 থেকে 4,000 হওয়াতে আমাদের কত কমছে? 2,500 কমছে। সেজন্য ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, ওই 2,500টাকে মাইনাস করব। ব্র্যাকেট দেওয়া মানে কিন্তু মাইনাস। তারপরে ট্যাক্স পেয়েবলের দিকে যদি তুমি তাকাও, প্রশ্নের মধ্যে ট্যাক্স পেয়েবল দেখো 1,000 থেকে 2,000 হয়েছে। তার মানে ট্যাক্স পেয়েবল কি? 1,000 ছিল 19 সালে, 2,000 হয়েছে 20 সালে। 1,000 যেটা বাড়ছে সেটা আমাদের প্লাস করতে হবে। এই যে ইনক্রিজ ইন ট্যাক্স পেয়েবল লিখে 1,000 টাকা প্লাস করলাম। প্লাস করা মানে ব্র্যাকেট সারারিকা। ওকে, তাহলে আমাদের অ্যাকাউন্টস পেয়েবলের কাজ শেষ, ট্যাক্স পেয়েবলের কাজ শেষ। ডিক্রিজ অফ রিজার্ভ ফর ব্যাড ডেটও আগে করে ফেলছি। এবং আমাদের যদি আগের পেজে দেখি, ডেপ্রিসিয়েশন করছি, প্রিলিমিনারি এক্সপেন্সেস, ডিক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল এবং ইনক্রিজ ইন মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এখন আমাদের কাজ হলো অপারেটিং এক্সপেন্সেসটাকে প্লাস মাইনাস করা। কীভাবে করবা দেখো,
সিরিয়ালি মনে করো তোমার এই 2000 ব্র্যাকেট ছাড়াগুলো প্লাস করব 2000 আর 1000 প্লাস করব 3000 3000 এর সাথে 2200 প্লাস করলে 5200 সেখান থেকে আবার 2000 মাইনাস করবা যেহেতু ব্র্যাকেট আছে যেগুলো ব্র্যাকেট আছে সেগুলো মাইনাস করতে থাকবা পরের পেজে 2500 এটাও মাইনাস করবা আবার 1000 প্লাস করবা আবার 200 ব্র্যাকেট আছে এটা মাইনাস করবা যোগ বিয়োগ করে যদি প্লাস ফিগার বা পজিটিভ ফিগার আসে সেটা সরাসরি এভাবে বসাবা আর যদি নেগেটিভ ফিগার আসে সেটাকে ব্র্যাকেটে রাখবা দেখতে পাচ্ছি 1500 টাকা পজিটিভ ফিগার আসছে পজিটিভ আসছে মানে এটার সাথে আমাদের আগের পেজে এই যে 7500 যেটা নেট ইনকাম আছে এই নেট ইনকামের সাথে এই 1500 যোগ করে নামাইতে হবে তাহলে কত হবে 9000 যেহেতু এটা 9000 পজিটিভ আসছে সেজন্য এটা নাম দিব নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস এখন আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যাব 2 নাম্বার দিয়ে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যাওয়ার আগে বেসিকটা খেয়াল করতে হবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে স্থায়ী সম্পদ অর্থাৎ আসবাবপত্র যন্ত্রপাতি এগুলো যদি ক্রয় করি তাহলে আমরা মাইনাস করব যদি বিক্রয় করি প্লাস করব তো আমাদের প্রশ্নে একদম 1 নাম্বার সমন্বয় ছিল ইকুইপমেন্ট কস্টিং টাকা 5000 ওয়াজ পারচেজ ডিউরিং 2020 অর্থাৎ ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে 5000 তাহলে 5000 ইকুইপমেন্ট যখন ক্রয় করছে নিশ্চয় টাকা চলে গেছে সেজন্য ইকুইপমেন্ট পারচেজ লিখে এটা আমরা মাইনাস করব বা ব্র্যাকেটে রাখবো যেহেতু আর কোনো স্থায়ী সম্পদ ক্রয় করে নাই একটাই আছে সেজন্য এটাকে আমরা নিচে টান দিয়ে ফাইনালি লাস্ট করে ব্র্যাকেটে রাখবো কারণ এটা একটা নেগেটিভ ফিগার একটা যেহেতু নেগেটিভ ফিগার আসছে বা নেগেটিভ ফিগারের আমরা নাম দিব নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস দেখো যদি পজিটিভ আসে প্রোভাইডেড লিখতে হয় আর যদি নেগেটিভ আসে এভাবে ইউজড বাই কথাটা লিখতে হবে এরপরে আসবো ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে মূলত শেয়ার এবং ডিভিডেন্ড সংক্রান্ত দফাগুলো আসে তাহলে আমরা যদি প্রশ্নের মধ্যে দেখি শেয়ারের জন্য একটা সমন্বয় ছিল দেখো 3 নম্বরে 200 শেয়ার অফ কমন স্টক ওয়ার সোল্ড অ্যান্ড ইস্যু এট টাকা 15 পার শেয়ার অর্থাৎ 200 শেয়ার বা 200 কমন স্টক তারা কি করছে ইস্যু করছে কত টাকা দামে 15 টাকা দামে তাহলে 10 টাকার শেয়ার 15 টাকা ইস্যু করলে বা ইস্যু মানে কিন্তু বিক্রি করা তাহলে 5 টাকা অধিহারে বিক্রি করছে সেজন্য এখানে আমরা লিখব শেয়ার ইস্যুড অ্যাট প্রিমিয়াম প্রিমিয়াম মানে অধিহার 200 শেয়ার প্রতি শেয়ার 15 টাকা 3000 টাকা এরপরে আমাদের প্রশ্নের মধ্যে যেহেতু ডিভিডেন্ড ছিল একদম শেষের সমন্বয়ে ডিভিডেন্ড টোটালিং টাকা 6000 আর ডিক্লার অ্যান্ড পেইড ডিভিডেন্ড তো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসে সেজন্য ডিভিডেন্ড পেইড দিকে আমরা ব্র্যাকেটে রাখবো এখন তুমি দেখো ব্র্যাকেটে 6000 টাকা আর ব্র্যাকেট ছাড়া 3000 টাকা অর্থাৎ পজিটিভ হলো 3000 নেগেটিভ হলো 6000 তো পজিটিভ এবং নেগেটিভে কিন্তু মাইনাস হয়ে মাইনাস ফিগার আসবে 3000 অর্থাৎ নেগেটিভ ফিগার যেহেতু এটা নেগেটিভ ফিগার আসছে এটার আমরা নাম দিব নেট ক্যাশ ইউজড বাই আমরা বেসিক ক্লাসে কিন্তু সেগুলো শিখাইছি যদি নেগেটিভ ফিগার আসে ইউজড বাই লিখতে হয় নেট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এখন আমাদের কাজ হলো 3টা অ্যাক্টিভিটিস যোগ বিয়োগ করা আমাদের প্রথম অ্যাক্টিভিটিস থেকে আনসার পাইছিলাম নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস 9000 এটা প্লাস ফিগার সেখান থেকে 5000 যেটা মাইনাস যেহেতু নেগেটিভ ফিগার মাইনাস করব আবার 3000 আছে এটা মাইনাস করব তার মানে 5 3 8000 এই 9000 থেকে যদি মাইনাস করি 8000 এই দুইটা তাহলে থাকে 1000 এই 1000 যেহেতু পজিটিভ আসছে সেজন্য এটার নাম দিব নেট ইনক্রিজিং ক্যাশ যদি এটা নেগেটিভ আসতো তাহলে এটার নাম দিতাম নেট ডিক্রিজিং ক্যাশ তাহলে কখন ইনক্রিজিং ক্যাশ হবে কখন ডিক্রিজিং ক্যাশ হবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে যদি পজিটিভ আসে এটার মতো আসে তাহলে নেট ইনক্রিজিং ক্যাশ আর যদি মাইনাস ফিগার আসে তাহলে এটার নাম দিব নেট ডিক্রিজিং ক্যাশ এখন পজিটিভ আসছে আমরা নেট ইনক্রিজিং ক্যাশ দিলাম এটার সাথে যথারীতি ওপেনিং ক্যাশ ব্যালেন্স যোগ করব দেখো আমাদের ওপেনিং ক্যাশ ব্যালেন্স কিন্তু এই প্রশ্নে দেয়া আছে 2019 সালেরটা ওপেনিং 2020 সালেরটা ক্লোজিং আমি বলছিলাম ক্লোজিং যেহেতু দেওয়া আছে তোমার অঙ্কের আনসার এই 4000 হতে হবে তো আমরা একটু দেখি এই 4000 মিলে নাকি এই ওপেনিং ছিল আমাদের 3000 নেট ক্যাশ ইনক্রিজ ছিল 1000 3000 1000 যোগ করে 4000 ক্লোজিং ক্যাশ ব্যালেন্সের সাথে মিলে গেছে আমি প্রথমেই বলছিলাম প্রশ্নে যেহেতু ক্লোজিং ক্যাশ ব্যালেন্স আছে তার মানে তোমার অ্যান্সার মিলে যাবে এই 4000 এর সাথে মিলতে হবে তো এই ছিল আমাদের আজকের ক্লাসটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করলে ইনশাল্লাহ নতুন কোনো লাইভ নিয়ে আমরা আবার হাজির হব আজকের লাইভ ক্লাস এখানে শেষ করব সবার প্রতি শুভকামনা রইল গুড নাইট আসসালামু আলাইকুম সবাইকে